বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি আব্বাসীয় খলিফাদের অবদান নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। উমাইয়া বংশের পতনের পর আবুল আব্বাস খলিফা পদে বসে আরবে আব্বাসীয় বংশের শাসন প্রতিষ্ঠা করেন। ইসলাম, শাসন, সমাজ, সংস্কৃতি প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে আব্বাসীয় শাসনকালে যথেষ্ট অগ্রগতি ঘটে। এই শাসনকালের রাজনৈতিক অগ্রগতি ও ইসলামের প্রসার। আবু জাফর আল মনসুর আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আবু জাফর আল মনসুরের আমলে সাম্রাজ্য ও ইসলামের প্রকৃত প্রসার শুরু হয়। তিনি বিভিন্ন স্থানের বিদ্রোহ দমন করেন এবং আফগানিস্তান, গিলান, দাইলাম ও এশিয়া মাইনরের বিভিন্ন অঞ্চল নিজ সাম্রাজ্যভুক্ত করেন। পরবর্তীকালে হারুন অল রশিদ আব্বাসীয় বংশের শ্রেষ্ঠ খলিফা ও আরব্য উপন্যাসের মহানায়ক। হারুন অল রশিদের আমলে খিলাফতের গৌরব সর্বোচ্চ সীমায় পৌঁছায়। তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের হিরাক্লিয়া ও টিরানা দখল করেন এবং বাগদাদ নগরীর মর্যাদা সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন। তিনি একদা গর্ব করে সূর্যকে উদ্দেশ্য করে বলেন, হে সূর্য, যেথা খুশি আলো ছড়িয়ে দাও, কিন্তু তা যেন কখনোই আমার সাম্রাজ্যের বাইরে না হয়। পরবর্তী খলিফাদের আমল। হারুন অল রশিদের পরবর্তী খলিফাদের আমলে সাম্রাজ্য ও ইসলামের প্রসার বহুলাংশে ব্যাহত হলেও তা কখনোই একেবারে থেমে থাকেনি। তারা বিভিন্ন ক্রুসেডেও সাফল্যের পরিচয় দিয়েছেন। এবার শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় কি দেখা যায়? আব্বাসীয় শাসনে খলিফার সর্বময় কর্তৃত্ব স্থাপিত হয়েছিল। তারা ছিলেন একাধারে সর্বোচ্চ শাসক এবং মুসলিম সাম্রাজ্যের ধর্মীয় নেতা। কেন্দ্রীয় শাসন পরিচালনার উদ্দেশ্যে খলিফাগণ বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠা করেন। এগুলি বিভিন্ন বিভাগের কাজ দেখাশোনা করত। আব্বাসীয় শাসনকালে ভূমিকর, আয়কর, জিজিয়া, জাকাত, আমদানি কর, বাণিজ্য শুল্ক, লবণ কর প্রভৃতি আদায় করা হতো। আব্বাসীয় বিচার ব্যবস্থায় সাম্য ও নিরপেক্ষ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কাজী বিচার বিভাগ পরিচালনা করতেন, তাকে সহায়তা করতেন আদল নামে কর্মচারী। সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করে প্রতিটি প্রদেশের শাসনভার আমির নামে উচ্চপদস্থ কর্মচারীর হাতে ন্যস্ত হয়েছিল। খলিফার দ্বারা নিযুক্ত এই আমিরগণ তাদের কাজের জন্য খলিফার কাছে দায়বদ্ধ থাকতেন। এরপর সমাজ। সেটা কি? আব্বাসীয় আমলে সামাজিক ক্ষেত্রে আরব আভিজাত্যের অবসান ঘটে। খাঁটি আরব জাতির সঙ্গে অন্যান্য জাতির সংমিশ্রণে বহু মিশ্র জাতির সৃষ্টি হয়। এ যুগের নারীরা রাজকার্য, সাহিত্য, সঙ্গীত প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়েছিল। তারা পুরুষদের মতো চলাফেরার স্বাধীনতা ভোগ করত। তবে পর্দা প্রথার প্রচলন হলে নারী স্বাধীনতা যথেষ্ট খর্ব হয়। সমাজে দাসপ্রথার প্রচলন ছিল, তবে দাসদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হতো। সামাজিক ক্ষেত্রে এ যুগের সাম্যনীতিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। অমুসলমানরা ধর্মীয় ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা ভোগ করত। সাধারণ মানুষ দাবা, পোলো, ঘোড়দৌড়, কুস্তি প্রভৃতি খেলে ও শিকার করে অবসর যাপন করত। খলিফা, উচ্চপদস্থ কর্মচারী ও ধনী ব্যক্তিরা অত্যন্ত বিলাসবহুল জীবন কাটাতেন। তাদের সমাজে মদ্যপান, নর্তকী ও গায়িকার সান্নিধ্য প্রভৃতি ছিল সাধারণ বিষয়। এরপরে সংস্কৃতি।
আব্বাসীয় খলিফাদের আমলে আরবের সংস্কৃতির বিভিন্ন শাখায় অভূতপূর্ব অগ্রগতি ঘটে। এজন্য এই যুগকে ইসলামের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। এ যুগে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের দর্শনশাস্ত্রের পুনরুদ্ধার ঘটে। বহু প্রাচীন গ্রিক শাস্ত্র এ যুগে আরবি ভাষায় অনুদিত হয়। ইতিহাস, ভূগোল এবং সাহিত্যের যথেষ্ট চর্চা হয়। আল কিন্দি, আল ফারাবি, আল বেরুনি, আল গাজালি, ইবনে রুশদি, ইবনে সিনা, ইবনে খালদুন, ইবন বতুতা প্রমুখ ছিলেন এ যুগের বিখ্যাত পণ্ডিত। এ যুগে আরবে গণিতশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখার যথেষ্ট উন্নতি ঘটে। আব্বাসীয় আমলের জ্ঞানচর্চা ইউরোপে স্থানান্তরিত হয়, ফলে ইউরোপে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি শুরু হয়। আরবের বীজগণিত, চিকিৎসাবিদ্যা, রসায়নশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র প্রভৃতি ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। এই যুগে আরবে ইতিহাস ও সাহিত্যচর্চার অভূতপূর্ব অগ্রগতি ঘটে। এ যুগের বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আলক কালবি, ইবনে ইসহাক, আল বালাজুরি, আল দিনওয়ারি, আত-তাবারি, আল মাসুদি প্রমুখ। বিখ্যাত সাহিত্যিক ছিলেন ইস্পাহানি, ইবনে খালিকন, আনসারি, রুমি প্রমুখ। মসজিদ নির্মাণ ছাড়াও এ যুগে সমাধি, সৌধ, সরকারি ভবন, রাজপ্রাসাদ, দুর্গ প্রভৃতি বিভিন্ন ধরনের স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে। রাজধানী বাগদাদ নগরী বহু মসজিদ, প্রাসাদ ও অট্টালিকায় শোভিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল খলিফার প্রাসাদ। ইসলাম চিত্রশিল্পকে স্বীকৃতি না দিলেও এ যুগে চিত্রশিল্পের অগ্রগতি ঘটে। এ যুগে বিভিন্ন প্রাসাদ ও প্রাচীরের দেয়ালে নানান ধরনের দৃশ্য আঁকা হতো। এ যুগে অন্যান্য যেসব শিল্পের অগ্রগতি ঘটে সেগুলির মধ্যে অন্যতম ছিল সঙ্গীত, হস্তশিল্প ইত্যাদি। সবশেষে বলা যায় এইভাবে আরবের খলিফাতন্ত্র বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এখানে গড়ে উঠেছিল। হজরত মুহাম্মদের মৃত্যুর পর মুহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ হজরত আবু বকর আরবে খলিফাদের শাসনের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে খলিফাদের প্রতিটি পর্বের শাসনকালে, বিশেষ করে প্রতিষ্ঠার পরবর্তী 300 বছরে মুসলিম দুনিয়ায় খলিফাতন্ত্রের রাষ্ট্রনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আদর্শের সর্বজনীন এবং প্রসার ঘটে। এই প্রসারের ক্ষেত্রে আরবের প্রথম 3টি পর্বের খলিফাদের শাসনকাল বিশেষ গুরুত্বপূর্ণ। তার মধ্যে আব্বাসীয় বংশের খলিফাদের শাসনকাল অন্যতম। এই খলিফারা বিশ্বের মুসলিম জনগণের উপর সর্বজনীন কর্তৃত্ব স্থাপন করে তাদের ধর্মীয় ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে পেরেছিলেন। রাজনৈতিক অগ্রগতি ও ইসলামের প্রসারের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও মুসলিম দুনিয়ায় আরবের এই খলিফাদের সর্বজনীন ক্ষমতা ও নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছিল। খলিফাদের শাসন প্রণালীর অনুকরণে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম ও শাসকদের শাসন কাঠামোটি গড়ে উঠেছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম শাসকদের কাছে আরবের খলিফাদের শাসন একটি আদর্শ কাঠামো হিসাবে গৃহীত হয়েছিল। খলিফাদের আমলে সাংস্কৃতিক ধারাটিও মুসলিম দুনিয়ায় সর্বজনীনভাবে গৃহীত হয়েছিল। এইভাবে আব্বাসীয় বংশে মুসলিম শাসনকাল এই বিভিন্ন সারা বিশ্বে প্রসারিত লাভ করেছিল। সারা বিশ্ব বলতে মুসলিম জগতে, সারা বিশ্বের মুসলিম জগতে প্রসারিত লাভ করেছিল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব